আজকে আমরা বলেছি যে আজ সর্বোচ্চ আমরা 500-র মধ্যে যাব, কারণ হর্ন বাজানোটা যে একটা অপরাধ এটাই তো কোনোদিন তারা শোনেনি। আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ। সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি, আমরা 500-তে রেখেছি। আপনারা জানেন যে এই অতিরিক্ত শব্দ দূষণের দিক থেকে কিন্তু আমাদের দেশ একবার প্রথম হয়েছে। এটা যেমন বধিরতার সৃষ্টি করে, নানান রকম বিরক্তি, অস্বস্তি এবং বড় ধরনের শারীরিক অসুবিধারও সৃষ্টি করে। উন্নত বিশ্ব বলার প্রয়োজন নেই, উন্নয়নশীল বিশ্বেও কিন্তু এই মাত্রার শব্দ দূষণ আমরা পাবো না। আর উন্নত বিশ্বে একটা হর্ন বাজানোকে একজন মানুষকে ভর্ৎসনা বা গালি দেওয়ার সমান মনে করা হয়। মনে করা হয় যে গাড়ি চালাতে পারে না সেই হর্ন দেয়। আমাদের চালক ভাইয়েরা প্রায় সময়ই বলেন যে গাড়ির সামনে মানুষ এসে পড়ে, গাড়ির সামনে রিক্সা এসে পড়ে, সেজন্য আমাদেরকে হর্ন দিতে হয়। এই সমস্যারও একটা সমাধান আছে। আমরা যদি আমাদের গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখি তাহলে আর আমাদেরকে এই হর্নটা দিতে হবে না। এটা মাঝে মধ্যে একটু ধৈর্যের ব্যাপার হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের সড়কে সম্পূর্ণ শৃঙ্খলা না আসবে, সকলকে, নিজেদের সন্তানদেরকে, নিজেদের পিতামাতাকে, নিজেদেরকে শব্দ দূষণের প্রকোপ থেকে বাঁচাতে হলে আমাদেরকে গতির উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এখানে যারা স্বেচ্ছাসেবী আছে, তারা আজকে কিন্তু সারাদিন, আজ থেকে 7 দিন তারা রাস্তায় থাকবে এবং আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হর্ন মুক্ত ঘোষণা করেছে। কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না, ওখানে বিমান নামবে, বিমান উঠবে, আর তার দুই পাশের মোট 3 কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এটা এক ধরনের যুদ্ধই বলতে পারেন, কারণ প্রত্যেকের ড্রাইভারই গাড়িতে উঠে প্রথম কাজটা হয় আপনার বাসা থেকে যখন গাড়িটা বের করে, বাসা থেকে বের করার সময় একটা হর্ন দেয়, অথচ বাসায় তো আর কোনো গাড়ি নেই। এই যে দীর্ঘদিনের অভ্যস্ততা, এইটা সারাতে অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। এই উদ্যোগটা আমরা প্রথমে 1 সপ্তাহ চালাবো এই এলাকাতে। এই এলাকাটাকে বেছে নেওয়ার 2টো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যারাই বিদেশ থেকে আসেন, যখনই কাস্টমস পার হন গাড়ির জন্য উঠতে যান, আমার জানা মতে পৃথিবীর আর কোনো দেশে এই রকম হর্নের শব্দ কর্ণকে বিদীর্ণ করে না। এটা দেশ সম্পর্কে একটা নেতিবাচক ইমেজ তৈরি করে। আর বিমানবন্দরের ভিতরের এলাকাটা অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত হওয়ার কারণে এইখানে আমরা মনে করেছি যে এই বিধিনিষেধটা আরোপ করা সম্ভব হবে এবং এইখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে, হাসপাতালের আশেপাশে, সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাবো। এখানে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার কারণ হচ্ছে যে তাদের আসলে সবচেয়ে বেশি কষ্ট হয় এবং তাদের মধ্যে একটা যে ভলেন্টারি অ্যাপ্রোচ, এটাকে আমরা ভ্যালু করি। আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা একটি অনানুষ্ঠানিক আলাপের প্রেক্ষিতেই কিন্তু ওনারা আমাদের এই অনুরোধে সাড়া দিয়েছেন এবং আমি জানি যে আমাদের চেয়ারম্যান মহোদয় পূর্ণ সমর্থন দিয়েছেন। একই সাথে ওনার সাথে নিশ্চয়ই আরও অনেকে কাজ করেছে। সকলকে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। রাস্তায় যখন আমাদের স্বেচ্ছাসেবীরা যাবে, যখন তারা আহ্বান করবে, তার সাথে সাথে কিন্তু আইন প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেটও আছে। আমাদের বিমানবন্দরের ভিতরে আমাদের সিভিল এভিয়েশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে, একদিকে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছে, আরেকদিকে আমাদের ট্রাফিকের ম্যাজিস্ট্রেট আছে। ফলে আহ্বানের সাথে সাথে আইন প্রয়োগের কাজটাও শুরু করতে চাই। যদি সফলতার বিচারে বলেন, আমি মনে করি কাজটা শুরু করাই একটা সফলতা। এতদিন কেবল এই বিধানটা, এই নিষেধাজ্ঞাটা আমরা আইনের বইয়ে পেয়েছি, এই বিষয়ে মানুষকে অভিযোগ করতে শুনেছি, অনুযোগ করতে শুনেছি। আজকে তার বিরুদ্ধে প্রতিকারের কাজটা শুরু হচ্ছে। বলেছি দীর্ঘদিনের অভ্যাস, কাজেই সারাতে সময় লাগবে, যতটা সময় লাগুক না কেন ততটা সময় আমরা দিব এবং এই কর্মসূচিটাকে আমরা
প্রথমে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সম্প্রসারিত করব, তারপরে ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরেও যাব। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আমাদেরকে সর্বাত্মক সমর্থন দিয়েছেন। তাদেরকে ইনভলভ করে এই শব্দদূষণ নিয়ন্ত্রণের প্রায়োগিক কাজটা আমার মনে হয় আজকেই প্রথম শুরু হলো। আপনাদের সমর্থনটা অব্যাহত রাখবেন এবং চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের 60% বেশি চালক কানে কম শোনে। তার মানে এটা একটা জাতিগত শারীরিক ব্যাধি হয়ে যাচ্ছে আমাদের। আমার গাড়িতে তো হর্ন বাজানো হয়ই না, প্রোটোকলের যে সাইরেনটা বাজানো হয় সেটাও এখন পর্যন্ত আমার গাড়িতে আমি বাজাতে দিইনি। তবে ঢাকার বাইরে যখন চলে যাই, বিভিন্ন জেলা ক্রস করলে ওইখান থেকে আবার প্রোটোকলের গাড়ি বদলে যায়, তাদেরকে কেউ কেউ বদলে বুঝে, কিন্তু কেউ কেউ এই যে অভ্যাস এবং সাইরেনটা না বাজালে মনে হয় নিজেকে কম গুরুত্বপূর্ণ তাদের মনে হয়, তখন তারা আবার সাইরেনটা বাজে। এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয়। আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো, তো এখন গাড়ি মুভ করবে, লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সবকটা গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে। এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে, যার জন্য আজকের কর্মসূচিটা সচেতনতামূলক এবং এই জন্যই আমরা সড়ক পরিবহন মালিক সমিতিকেও সাথে নিয়েছি। বিআরটিও কিন্তু আমাদের সাথে আছে। আপনারা গতকাল সকলেই আপনাদের মোবাইলে একটা খুদে বার্তা পেয়েছেন। এই বার্তা কিন্তু মূলত চালককে অ্যাড্রেস করে। বার্তাটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে বার্তাটা কালো কালিতে না দিয়ে লালে দিলে হয়তো ভালো হতো। এবং বিআরটি এর সাথে আমাদের কথা হচ্ছে যে যখনই লাইসেন্সটাকে রিনিউ করবে সেখানে একটা শর্ত দিয়ে দেওয়া যায় কিনা যে হর্ন বাজানো যাবে না, কারণ আমাদের চালকদের তো আসলে সে অর্থে কোনো ট্রেনিং নেই। আমাদের সরকারি যারা গাড়ি চালায় তাদের ট্রেনিং আছে বলে তাদেরকে বললে তারা কথাটা বোঝে, কিন্তু বেসরকারি খাতে বেশিরভাগেরই কোনো ট্রেনিং নেই। এই সড়ক পরিবহন মালিক সমিতি ওনাদের মাধ্যমে আমরা করাবার চেষ্টা করছি। ওনারা বলেছেন যে কয়েকটা ওনারা করেছেন। আমি বারবার বলছি যে কাজটা আজকে শুরু হলো এবং আপনার গাড়িতেও আপনি বলবেন যাতে এখান থেকে যাওয়ার পথে হর্ন না বাজায় বা আর কখনো হর্নটা না বাজে। পলিথিন 2002 সাল থেকে বাংলাদেশে নিষিদ্ধ। 2004 থেকে 2006 এই নিষেধাজ্ঞা প্রয়োগ হয়েছিল মার্কেট মনিটরিং এবং উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে। আমি যখন এই অবস্থানে আসিনি সারাক্ষণ সবাইকে বলতে শুনেছি পলিথিন ব্যাগটা বন্ধ করবেন কবে, এটা কেন বন্ধ হয় না, কি করা যায়। তো বিকল্প, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আপনি যদি মনে করেন যে পলিথিনের বিকল্প আগে বাজারে আসবে তারপরে আপনি পলিথিন বন্ধ করবেন, ওই কাজ আর কখনো সফল হবে না। কিন্তু বিকল্প না এনে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় কিন্তু আমরা কাজে যাইনি। আপনি খেয়াল করবেন যে প্রাথমিকভাবে টার্গেট করা হয়েছে শুধুমাত্র সুপার শপগুলোকে। আমরা কিন্তু গোটা দেশে চলে যাইনি যে গোটা দেশে আমাদেরকে বিকল্প দিতে হবে। সুপার শপগুলো তাদের চাহিদা জানিয়েছে, সেই মোতাবেক বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন মেলা করেছে, সেখানে সুপার শপগুলো যে তাদের অর্ডার প্লেস করেছে। একই সাথে পরিবেশ অধিদপ্তর মেলা করেছে, সেখানে সুপার শপগুলো গিয়ে তাদের অর্ডার প্লেস করেছে। এবং আপনি জেনে খুশি হবেন যে গতকাল রাত থেকে সুপার শপগুলো একত্রিত হয়ে একটা ঘোষণা দিয়েছে যে আমরা সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত, স্বাগত জানাই এবং আমাদের সুপার শপে আমরা কোনো পলিথিন শপিং ব্যাগ বিক্রি দিব না এবং আপনারা হয় নিজেরা নিয়ে আসবেন যেটা বিদেশে করে, নতুবা আমাদের এখানে বিকল্প থাকবে, আপনারা কিনে নেবেন। এবং আপনাকে আরেকটা কথা আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সেখানেও সুপার শপদেরকে বলা হয়েছে যে আপনারা 10-15 দিন দে আর প্রিপেয়ার, এটা তাদের থেকে বিজ্ঞাপন এসছে এবং তাদের সম্মতি নিয়ে তারা আমাদেরকে বলেছে 1 অক্টোবর থেকে পারবে, তাই আমরা 1 অক্টোবর থেকে শুরু করেছি। 15 দিন, আমরা 15 দিন পরে তাদের সাথে আবার বসবো যেটা বাস্তবায়নে কোথাও তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সে মোতাবেক আবার রিভিউ করা হবে। কিন্তু একটা আইন আছে, আইনটাকে মানতে হবে। এটা 2002 থেকে একটা আইন, বাংলাদেশ প্রথম দেশ ছিল এটা ব্যান করার, বাংলাদেশই এটা কন্টিনিউ করলো না। অথচ আপনি উন্নত বিশ্ব তো বাদ দেন, আপনি উন্নয়নশীল বিশ্বেও যাবেন। সেদিন আমাদের পরিবেশ অধিদপ্তরের একজন চেন্নাই থেকে ফেরত এসে বলল একটা দোকানেও কোনো প্লাস্টিক শপিং ব্যাগ নেই, কোনো জায়গায় কম্পোস্টেবল কিছু কিছু ব্যাগ দিয়েছে, কিন্তু সেইগুলো আপনি যদি বাংলাদেশে কম্পোস্টেবল বলেন সব ব্যাগের উপর কম্পোস্টেবল সিল দিয়ে মার্কেটে চলে আসবে। ওরা কেমনভাবে নিয়ন্ত্রণ করেছে, ব্যাগের উপর একটা বারকোড দিয়ে দিয়েছে। তো সেই বারকোডগুলো দেয়া, স্ট্যান্ডার্ডাইজ করা, এটার জন্য আমরা বিএসটিআইর সাথেও বসছি। হ্যাঁ,
কাজে অপ্রস্তুত অবস্থায় গোটা বাংলাদেশে কার্যকর করা হচ্ছে না, শুধুমাত্র ঢাকা শহরের সুপার শপগুলোতে বাস্তবায়ন করা হচ্ছে এবং তারা তাদের প্রস্তুতি নিয়েছে বলে গতকাল তারা ঘোষণা দিয়ে জানিয়েছে।